আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দুই একদিন ধরে ভিডিও দিতে পারছি না বলে দুঃখিত, তবে সময় সুযোগ পাচ্ছিলাম না। আসলে ঢাকা, রাজশাহী, আবার ঢাকা এভাবে করে ট্রাভেল করতে হচ্ছিল, যে কারণে সময় করে উঠতে পারছিলাম না। এবং রোজার মাস, সে কারণে অন্যান্য অনেক ব্যস্ততাও থাকে। তারপরেও আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে ভার্সনটা চলছে এই মুহূর্তে। বিসিএল এর এই ওয়ানডে ভার্সনে রাজশাহী এবং বগুড়া দুটো সেপারেট মাঠে চারটা অঞ্চলের দল কিন্তু একে অপরের মুখোমুখি হচ্ছে। ইস্ট জোন, সেন্ট্রাল জোন, নর্থ জোন এবং সাউথ জোন, এই চার জোন মিলিয়ে টোটাল 60 জন ক্রিকেটার যারা ওয়ানডে সেট আপে পাইপলাইনে রয়েছেন, ইনক্লুডিং দ্য ন্যাশনাল টিম প্লেয়ার্স, তারা কিন্তু সবাই অংশগ্রহণ করছেন এই টুর্নামেন্টে। ডে ওয়ানটা হয়ে গেছে এবং ডে ওয়ানে প্যারালেলি বগুড়ায় এবং সেই সাথে রাজশাহী ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই দুটো মাঠে দুটো আলাদা আলাদা খেলা হয়েছে। আমি যে খেলায় সরাসরি ধারাভাষ্য দিয়েছি, একদম টস থেকে প্রেজেন্টেশন পর্যন্ত যে ম্যাচে উপস্থিত ছিলাম, সেটা ছিল সেন্ট্রাল জোন ভার্সেস সাউথ জোনের খেলা, যেখানে মেহেদী হাসান মিরাজের সাউথ জোন তারা ওই মাহিদুল ইসলাম অঙ্কনের সেন্ট্রাল জোনের মুখোমুখি হয়েছিল। সো এই টুর্নামেন্টের মূল যে কাজ, সেটা হচ্ছে আসলে এই প্লেয়ারদেরকে প্রস্তুত করা। সামনে বাংলাদেশের অনেকগুলো ওয়ানডে সিরিজ আছে এবং 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, সেটারই প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টটা আয়োজিত হচ্ছে। আমি সরাসরি চলে যেতে চাই ম্যাচ পরিপ্রেক্ষিতে, যেখানে আসলে ম্যাচের মধ্যে ইন্টারেস্টিং কি ঘটেছিল। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে দুটো ম্যাচে আলাদা আলাদা দুজন সেঞ্চুরি পেয়েছে। সেই দুই সেঞ্চুরিয়ানদের নিয়ে আলাদা করে আলোচনা করা যেতে পারে। আমি ইস্ট জোন ভার্সেস নর্থ জোনের যে ম্যাচটা, সেই ম্যাচটা শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সব মিলিয়ে 616 রানের একটা খেলা হয়েছে, হাই স্কোরিং গেম। এবং বগুড়াতে সাধারণত আমরা জানি যে উইকেটগুলো আসলে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি হয়, এবং সেখানে ব্যাটাররা যদি নিজেদের অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর রান পাওয়ার সুযোগ থাকছে। এবং নর্থ জোন সেই কাজটাই করেছিল, 335 রান তারা করেছিল, এবং সেখানে সর্বোচ্চ রান এসেছিল আকবর আলীর কাছ থেকে। তার লিস্ট এ ক্যারিয়ারে আরও একটা সেঞ্চুরি তিনি তুলেছেন। 111টা রান আকবর আলী করেছেন মাত্র 88 বল থেকে, 4 ছক্কার ফুল ঝুরি ছুটিয়েছিলেন। এবং এই রানটা করেছেন তিনি আগে ব্যাট করে, তার দল যখন আগে ব্যাট করছিল। এবং আকবরকে একটা প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত একটা 50 পেয়েছেন, তানজিদ তামিম টপ অফ দ্য অর্ডারের 50 পেয়েছেন। তো সব কিছু মিলিয়ে নর্থ জোন যখন আকবর আলীরও সেঞ্চুরিটা হয়ে যায়, 111 করেছেন 86 বলে, তখন কিন্তু ওভারঅল নর্থ জোনের সংগ্রহটা 335 রানে গিয়ে ঠেকে। এবং পরবর্তীতে ইস্ট জোন 281 রান করতে পারে, তার চেয়ে বেশি আর করতে পারেনি। সো বড় একটা ব্যবধানে ম্যাচ তাদের হারতে হয়েছিল। বাট আকবর আলীর সেঞ্চুরিটা অসাধারণ একটা সেঞ্চুরি ছিল সব কিছু মিলিয়ে, কারণ তিনি যে সময়টায় নেমেছিলেন, দল একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিল, এবং সেই মোমেন্টামটা বিল্ড আপ করে 350-র কাছাকাছি যাওয়ার জন্য যেই ধরনের আগ্রাসী মনোভাবের ব্যাটিংটা আসলে করা প্রয়োজন ছিল, সেটা তিনি দুর্দান্তভাবে করতে পেরেছিলেন। সো আকবর আলীর ইনিংসটাকে আলাদা রকম একটা মাহাত্ম্য দেয় যায়। এবং আকবরের বৈশিষ্ট্য সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে অনেকেই মিস আউট করেন যে তিনি টি-20 স্পেশালিস্ট, এভাবে করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয় তাকে। তিনি আসলে সেই জোনের প্লেয়ার এখনও হয়তো হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের ন্যাশনাল টিমেও এখনও কিন্তু সেভাবে তিনি সুযোগটা পাচ্ছেন না। তবে এই ইনিংসটার মাধ্যমে আকবর কিন্তু একটা প্রমাণ দিয়েছেন যে ওয়ানডে হয়তো তার জন্য সবচেয়ে সুটেবল ফরম্যাট। বাংলাদেশের খুব পপুলার একজন স্পোর্টস অ্যানালিস্ট, ক্রিকেট অ্যানালিস্ট রয়েছেন সাইদ আবিদ হোসেন সামি। তিনি আসলে এই ব্যাপারটা নিয়ে আলাদা করে একটা আলোচনা করেছিলেন, এবং সঠিক কথাই বলেছেন তিনি সেই জায়গায়, যে আকবর আলীকে আসলে আমরা কেন টি-20 স্পেশালিস্ট হিসেবে ভাবছি। তিনি আসলে ওয়ানডে ফরম্যাটেই মোর সুটেড হতে পারেন। তার ব্যাটিংটা হয়তো সেই টেম্পোর জন্য অনেক বেশি সুটেড হতে পারেন। তিনি বড় শটেও যেমন যেতে পারেন, সিঙ্গলস ডাবলসও বের করতে পারেন, ভেরি বিজি একজন ক্রিকেটার। এবং সেই সাথে পরবর্তী লেভেলে যে অ্যাগ্রেশনটা দেখাতে হয় শেষ দিকে গিয়ে, সেই বিগ হিটসগুলো তিনি নিতে পারেন, পেস এবং স্পিন নির্বিশেষে। সো এই ব্যাটিং ইনিংসটা আকবর আলীর, সেটাকে আপনারা আসলে কতটুকু রেট করবেন বা আমরা কতটুকু রেট করতে পারি, সেটা নিয়ে যদি আলোচনা করি, আমার কাছে মনে হয় যে ভেরি হাইলি রেট করা যেতে পারে। কারণ প্রতিপক্ষ দলটার মধ্যে বেশ কিছু ভালো বোলাররা ছিলেন, এবং বোলারদের মধ্যে হাসান মাহমুদ ছিলেন, খালেদ আহমেদ ছিলেন, নাইম হাসান ছিলেন, সাইফুদ্দিন, নাসুম, শামীম পাটোয়ারি, অর্থাৎ ন্যাশনাল টিম সেট আপেরই 3-4 জন ক্রিকেটার কিন্তু এখানে বোলিং করেছেন। প্রতিষ্ঠিত একটা ভালো বোলিং লাইন আপের এগেনস্টেই আকবর আলীর এই দুর্দান্ত সেঞ্চুরিটা শহীদ চান্দু স্টেডিয়ামে আমরা দেখলাম। অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব, লেফট হ্যান্ডেড ব্যাটার, তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন সেই সময়টায় তার দল সাউথ জোন তারা 265 রান চেজ করছিল, যেটা সেন্ট্রাল জোন পোস্ট করেছিল টোটাল। সো ওই রান চেজের মধ্যে আফিফ হোসেন ধ্রুব, তিনি কিন্তু শুরুতে একটু ধীরগতিতে শুরু করলেও আস্তে আস্তে করে তার ইনিংসটা বিল্ড আপ করা শুরু করেন, এবং বেশ কিছু ইনোভেটিভ শটস তিনি দেখান। পেস বোলারদের এগেনস্টেও তার পুল শট, কাট শট, কাভার ড্রাইভ, ইনসাইড আউট শটগুলো খুবই খুবই অ্যাট্রাকটিভ ছিল, এবং সেই সাথে স্পিনারদেরকেও তিনি খুব ভালো হ্যান্ডেল করেছেন। যখন প্রয়োজন তখন রিভার্সে গিয়েছেন, যখন প্রয়োজন অর্থোডক্স সুইপে গিয়েছেন, ইনসাইড আউট কাভারের উপর দিয়ে খেলেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন। উইকেটের চতুর্পাশেই আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত কিছু শট আমরা দেখেছি, এবং এই ব্যাটিং পারফরমেন্স দিয়ে তিনি একেবারেই জয়সূচক রানটা তিনি পেয়েছেন তার সেঞ্চুরি করার মাধ্যমে। 96 রানে আটকে ছিলেন, দলের প্রয়োজন ছিল আর 2টো রান, তিনি একটা 4 মেরেছেন, তার সেঞ্চুরিটা পূরণ করেছেন, এবং তার দল সাউথ জোনকেও জিতিয়ে দিয়েছেন।
এই দুজনের ইন্টারেস্টিং যেই কমন ফ্যাক্টরটা ছিল গত ম্যাচ উইকের মধ্যে, সেটা হচ্ছে দুজনই আসলে মিডল অর্ডারে ব্যাট করেছেন। সো বাংলাদেশের ওয়ানডেতে মিডল অর্ডারে এই মুহূর্তে কারা রয়েছেন? মেহেদী হাসান মিরাজ রয়েছেন, নুরুল হাসান সোহান রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, মাহিদুল অঙ্কন রয়েছেন, তাহিদ হৃদয় রয়েছেন। সো এদের মধ্য থেকে আসলে সবাই কি ভালো পারফর্ম করছেন তো না। অপশন খুঁজছি আমরা এবং সেই অপশনগুলো তৈরি হচ্ছে। আর এই ধরনের ব্যাটিং উইকেটে যখন কোনো একজন ব্যাটার সেট হয়ে একটা বড় সেঞ্চুরি পেয়ে যান, তখন কিন্তু তার এই সেঞ্চুরিটাকে আলাদা রকম একটা মূল্যায়ন করতেই হয়, যেটা আফিফ এবং আকবরের ক্ষেত্রে হয়েছে। কোন সেঞ্চুরিটাকে আপনি এগিয়ে রাখবেন সেই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে চাই, আমার কাছে মনে হয় যে আকবর আলীর যে সেঞ্চুরিটা ছিল সেটা আসলে মোমেন্টাম ক্যারি করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা রোল। বাংলাদেশের ব্যাটারদের একটা বিশাল দুর্বলতা এটাই থাকে যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পরও যখন আমরা সম্ভাবনাটা দেখি যে এই পজিশন থেকে 300-র উপরে রান ডেফিনেটলি করা উচিত 50 ওভারে, সেই ধরনের ম্যাচও কিন্তু দেখা যায় বাংলাদেশ শেষ দিকে মোমেন্টামটা হারিয়ে ফেলে। ব্যাটাররা কিন্তু সেই টেম্পোটা মেনটেন করতে পারেন না। তবে আকবর এই ইনিংসটাতে সেই টেম্পোটা দারুণভাবে মেনটেন করেছেন। যেই শুরুটা তানজিদ তামিম করে দিয়েছিলেন, যেই পার্টনারশিপটা নাজমুল হোসেন শান্ত করা শুরু করেছিলেন, আকবর আলী সেটাকে টেনে নিয়ে নিজেও একটা দুর্দান্ত সেঞ্চুরি করলেন, দলটাকেও নিয়ে গেলেন 335 রানে। সো এই ধরনের এক্স ফ্যাক্টর ইনিংস বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে আসাটা খুবই খুবই হোপফুল একটা ব্যাপার। আফিফ হোসেন ধ্রুবর সেঞ্চুরিটা কিন্তু অন্য দিক থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ তার দল রান চেস করছে এবং বাংলাদেশ টিমের ব্যাটিংয়ের কিন্তু এটাও একটা খুব বড় ডাউনফলের জায়গা যে তারা যখন ব্যাট করতে নামে যে কোনো একটা রান চেস করতে হলে যখনই রিকোয়ারমেন্টটা 6 বা তার উপরে চলে যায়, সেই সময় কিন্তু ব্যাটাররা তাদের ফোকাসটা রাখতে পারেন না এবং শেষ পর্যন্ত দেখা যায় আমরা রান চেসটা করতে পারছি না। তো সফল রান চেস করার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ইনিংস থাকা প্রয়োজন এবং আফিফ ধ্রুব তিনি দলকে জিতিয়ে দিয়ে একটা অপরাজিত সেঞ্চুরি করে তারপর ফিরেছেন, অর্থাৎ দলের জয়, তার নিজের মাইলফলক সবকিছু তিনি ছোঁয়াতে সক্ষম হয়েছেন। এবং তার ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গা এটাই ছিল যে আসলে পেস বোলার কিংবা স্পিনার, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে আফিফের পারফরমেন্সটা খুবই খুবই ভালো ছিল। সো তিনি কিন্তু নিজেকে আবারও লাইমলাইটে নিয়ে আসা শুরু করেছেন, যে আকবর আলীর পাশাপাশি আফিফকে নিয়েও আমরা কথা বলতে পারি, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিম সেটআপে ভবিষ্যতে ওয়ানডে ক্রিকেটে মিডল অর্ডারে একটা খুব ভালো অপশন হয়তো হতে পারেন এবং তার লেফট হ্যান্ডেডনেসটা কিন্তু একটা ইম্প্যাক্টফুল জায়গা। সো সেঞ্চুরির হিসেবে যদি আপনি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে দুটো সেঞ্চুরি খুবই এফেক্টিভ ছিল। আমি কাউকে আসলে এগিয়ে রাখতে পারছি না, বাট আমি অন্তত এটা মনে করি যে রান চেজে যখন কোনো সেঞ্চুরি আসে এবং বড় একটা রান তাড়া করতে গিয়ে যখন সেঞ্চুরিটা একজন ব্যাটার করে আসেন, অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন, সেই হিসেবে আমার কাছে আফিফের এই সেঞ্চুরিটাকে একটুখানি বেশি এগিয়ে রাখতেই ইচ্ছে করছে। কারণ সামনে দিয়ে থেকেও দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আফিফ হোসেন ধ্রুব খুবই ওয়েল কন্ট্রোলড একটা নক খেলেছেন, রান চেজার টেম্পোটা ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং নিজের অ্যাগ্রেসিভ নেচারটাকে তিনি সামনে আনতে পেরেছেন। লম্বা ইনিংস খেলার যেই প্রবণতা রয়েছে তার বা অ্যাবিলিটি রয়েছে সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। সো ওভারঅল আমি আফিফের ইনিংসটাকে একটু এগিয়ে রাখবো, বাট আকবরের যে ইম্প্যাক্টটা থাকে একটা প্ল্যাটফর্মকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, ওই জায়গাটাকেও আসলে আপনি না প্রশংসা করে পারবেন না। দুজনের দুই ধরনের সেঞ্চুরি হয়েছে, তবে বাংলাদেশের জন্য ভালো খবর এটাই যে মিডল অর্ডার ব্যাটাররা সেঞ্চুরি পাচ্ছেন এবং বড় রানের মধ্যে আছেন, সেটা বাংলাদেশ ন্যাশনাল টিমের সিলেকশনের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে সামনে। কমেন্ট করে জানিয়ে দিন কোন সেঞ্চুরিটা আপনাদের কাছে বেটার লেগেছে, আফিফেরটা না আকবরেরটা, এবং এদের দুজনের মধ্যে কার পোটেনশিয়াল আপনি বেশি দেখেন ন্যাশনাল টিমে ওয়ানডে সেটআপে অতি শীঘ্রই চলে আসার। জানিয়ে দেবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।